সবাইকে স্বাগত জানাচ্ছি অমর একুশে গ্রন্থমেলায়। সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছে আমি এইচ.এম. মেহেদী হাসান। আজ আমরা কথা বলবো লেখক সাংবাদিক শিমুল সালাউদ্দিনের সাথে। মেলায় চলতে গিয়ে তার সাথে দেখা হয়ে গেল, তাই লোক সম্বরণ করতে পারলাম না। কেমন আছেন? অনেক ধন্যবাদ মেহেদী, আমি খুবই ভালো আছি। এবার মেলায় তো আমার দুইটা বই আসছে। মানে আপনারা জানেন অনেকে যে আমি দীর্ঘদিন ধরে আসলে গুরুত্বপূর্ণ সাহিত্য ব্যক্তিত্বদের সাক্ষাৎকার নিই। আমার শিমুল সাক্ষাৎমালা নামে একটা সিরিজ হচ্ছে আমার সব সাক্ষাৎকারগুলো দিয়ে, এবং স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান আগামী প্রকাশনী এটা আসলে করছে। সেই শিমুল সাক্ষাৎমালার প্রথম দুইটা বই, কবির মুখোমুখি কবি এবং সমরের সংস্কৃতিতে মুক্তিযুদ্ধ, এই দুইটা বই মেলায় এসেছে এবং আমি খুবই ভালো আছি। এবার মেলাও এনজয় করছি এবং মেলায় কোন পরিচয়টা সবচেয়ে বেশি ভালো লাগে? কবি, আবৃত্তিকার, সাংবাদিক, নাকি কি বলবো আসলে? এটা তো আসলে এক অঙ্গে অনেক রূপ। এখানে পরিচয়, আমি শিমুল এবং আমি কবিতা লিখি। কবি পরিচয়টা তো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে, এবং আমি আসলে কবিতা লিখতে চাই বলেই অন্য অনেক কিছু আমি করছি বা করি। পেট চালানোর জন্য অনেক কিছু করতে হয় না, ফলে সাংবাদিকতা তো পেশা হিসেবে নিয়েছি, সেটা আমার খুবই পছন্দের জায়গা। আর আবৃত্তি তো আমার নিজের মনের খোরাক, এবং নিজে যেহেতু কবিতা পড়ি, নিজে যেহেতু লিখি কবিতা, ফলে কবিতাকে আমি আলাদাভাবে আলাদা উচ্চারণে মানুষের কানে পৌঁছে দিতে চাই, ফলে সেটাও একটা পরিচয়ের জায়গা। কিন্তু আমি মনে করি আমার যে গবেষক না সত্তা, আমি নৃবিজ্ঞান পড়েছি আপনারা অনেকে জানেন, আমার যে গবেষক সত্তা সেটাও খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এবং এই যত রকম সাংবাদিকতামূলক কাজ, তার মধ্যে তো আসলে মানে গবেষণা সবচেয়ে বেশি প্রয়োজন হয়। ফলে একজন গবেষক, একজন কবি এবং একজন সাংবাদিক, এই হিসেবে মানুষ যদি আমাকে মনে রাখে বা মনে করে, সেটা আমার জন্য খুবই আনন্দের। আপনি গুরুত্বপূর্ণ একটি কাজ করেছেন, সেটি হচ্ছে লেখকদের অনেক সাক্ষাৎকার নিয়েছেন, গুরুত্বপূর্ণ লেখকদের। সেই সাক্ষাৎকারগুলো বাংলা সাহিত্য তো অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখছে আসলে। এই কাজগুলো করবার ধারণাটা কখন আসে? আসলে সাক্ষাৎকার এমন একটা জায়গা যে সাক্ষাৎকার তো ধরেন সময়ের দলিল। আমি এই যে যেমন আমার এই বইটাতে কবির মুখোমুখি কবিতে নীরেন্দ্রনাথ চক্রবর্তী, যার জন্ম 1924 সালে, সেখান থেকে শুরু করে সর্বশেষ সবচেয়ে জুনিয়র আছে সুবোধ সরকার, যার জন্ম 1956 সালে, এবং পুরো 60 এবং 70 দশক আমাদের বড় যেই কবিরা আছেন, আল মাহমুদ, সৈয়দ শামসুল হক, আব্দুল মান্নান সৈয়দ, রফিক আজাদ, মোহাম্মদ রফিক এবং আহমদ রফিক, এরকম 13 জনের সাক্ষাৎকার এখানে আছে। ওনারা আসলে, এবং 60-এর দশকটা হলো সেই দশক যে যাদের কারণে আসলে মুক্তিযুদ্ধের মতো একটা বড় অর্জন আমাদের স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি, সেই কণ্ঠস্বরদের আত্মজৈবনিক সাক্ষাৎকার এখানে। ফলে আমি মনে করি আমাদের দেশের ইতিহাসে এই বইটা একটা গুরুত্বপূর্ণ বই হয়ে ওঠা উচিত, এবং লোকের এটা পড়া উচিত। পড়লে তারা অজানা অনেক কিছু আসলে জানবেন। আর সাক্ষাৎকারের প্রেরণা যদি বলে, সাক্ষাৎকার আমি কীভাবে নেওয়া শুরু করলাম, সেটা হলো আমি খুবই ভক্ত সাক্ষাৎকার হিসেবে, জনরা হিসেবে সাক্ষাৎকার পড়তে আমার খুব পছন্দ, এবং অনেকেরই নিশ্চয়ই এটা পছন্দ। তো আমাকে খুবই অনুপ্রাণিত করেছে যেই 3 জনের সাক্ষাৎকার নেয়া সাক্ষাৎকার, তাদেরকে এই বইটা উৎসর্গ করা হয়েছে। তারা হলেন কবি রাজু আলাউদ্দিন, কবি সাজ্জাদ শরীফ এবং কবি ব্রাত্য রায়সু। এই 3 জনের ইন্টারভিউ পড়ে আমি আসলে অনুপ্রাণিত হয়েছিলাম যে না, সাক্ষাৎকার নিতে হবে, এবং তারপরেই আমি আসলে সাক্ষাৎকার নেওয়া শুরু করি। এবং আপনারা জানেন যে গত 20 বছরে আমি প্রায় 350 শিল্প সংস্কৃতি অঙ্গনের মানুষের সাক্ষাৎকার নিয়েছি, এবং বেশিরভাগই বড় সাক্ষাৎকার। তো সেই সাক্ষাৎকারগুলো আসলে এখন এবার থেকে প্রকাশ হওয়া শুরু করলো, এবং আগামী প্রকাশনে এই যে শিমুল সাক্ষাৎমালা যেই সিরিজটা আনছে। এবার প্রথম দুটি বই, শিমুল সাক্ষাৎমালা 1 এবং শিমুল সাক্ষাৎমালা 2-এর। শিমুলের সাক্ষাৎকার কি আমি প্রথম নিলাম, না এর আগে কেউ নিয়েছে? না, আমার সাক্ষাৎকার তো নিয়েছেন অনেকেই নিয়েছেন, তবে আপনিও নিলেন, সেটা ভালো লাগলো আর কি। এটাও আমার জন্য ভালো লাগা। আপনি টেলিভিশন মাধ্যমে ছিলেন দীর্ঘদিন, টেলিভিশনে পত্রিকাও কাজ করছেন। আবার পার্থক্য আসলে যখন আমরা প্রশ্ন করি বা আমরা টেলিভিশন সব দেখাতে পারি না, আসলে বড় একটা ইন্টারভিউ নিচ্ছি, হয়তো 1 মিনিট বা 2 মিনিট দেখাচ্ছি, সেটা যখন বই আকারে প্রকাশিত হয় পুরোটা আমরা কিন্তু প্রকাশ করার একটা সুযোগও তৈরি হয়। একদম, মাধ্যমের মধ্যে তো ভিন্নতা আছেই মেহেদী, কিন্তু ধরেন টেলিভিশনের অনেক সীমাবদ্ধতা আছে। টেলিভিশন একটা ইরেজ মিডিয়া। আপনি আজকে আমার সাথে আলাপ করলেন, কালকে এটার কোথাও নাই, আজকেই একটা নির্দিষ্ট সময় এটা দেখানো হলো। এখন ইউটিউব বা ফেসবুকের কারণে সেটা অনেক দিন হয়তো থাকে,
কিন্তু একটা সময় পর্যন্ত টেলিভিশন ইরেজ মিডিয়া ছিল, কিন্তু বই তো থাকে আসলে, বই স্মারক। এবং বইয়ে যেটা সম্ভব যে বইয়ে আসলে একেবারেই ধরেন পূর্ণাঙ্গ মানে লেখকের বর্ণনার মধ্যে দিয়া পূর্ণাঙ্গ পরিস্থিতি পরিবেশ সমস্ত কিছু সমস্ত খুঁটিনাটি তুলে ধরা যায়, যেটা টেলিভিশনে সম্ভব না আসলে। কিন্তু এই মাধ্যমের সকল মাধ্যমের চ্যালেঞ্জের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা, যে ঠিকঠাকভাবে কোনো কিছু তুলে ধরা, ঠিকঠাকভাবে পোর্ট্রেটটা করা, ঠিকঠাকভাবে বিবরণটা তৈরি করা, ওই সময়ের ওই ব্যক্তির তার মুডের যেই ব্যাপারগুলো আছে সেটা তুলে ধরা। তো এই বড় সাক্ষাৎকারে বা আত্মজীবনী সাক্ষাৎকারে যেটা সম্ভব, টেলিভিশনে সম্ভব। টেলিভিশনে আপনি 3 ঘন্টা ধরে একজনের সাক্ষাৎকার আপনি দেখাতে পারবেন না, নানা রকম সীমাবদ্ধতা আছে। টেলিভিশনে বিজ্ঞাপনের কারণে আপনার মনোযোগ নষ্ট হবে, এরকম নানা ব্যাপার আছে না। বইয়ে তো সেটা নাই, বই তো নিরবিচ্ছিন্ন। আপনি চাইলেই এখানে আব্দুল মান্নান সৈয়দের সাথে কিংবা অরুণাভ সরকারের সাথে 3 ঘন্টা কাটিয়ে ফেলতে পারবেন। আপনি চাইলেই একজন লেখকের আদ্যপান্ত, উনি আসলে কবিতা নিয়ে কী ভাবতেন, উনি দর্শন নিয়ে কী ভাবতেন, উনি সেই সময়ের সমাজ পরিস্থিতি নিয়ে কী ভাবতেন, হয়তো কেউ মুক্তিযুদ্ধ নিয়ে কী ভাবতেন, বাংলাদেশ নিয়ে কী ভাবতেন, এই সমস্ত কিছু আপনি এখানে পাবেন। ফলে এটা একটা বড় সময়কে একদম ফ্রেমে বন্দি করে রাখা। আমরা টেলিভিশনে যখন ফ্রেম বলি, এটা হচ্ছে বইয়ের মলাটে বন্দি করে রাখা। মলাটে বন্দি একদম। তো এই যে যখন আমরা এই ইন্টারভিউগুলো নেন, তখন আসলে কোনটা মাথায় থাকে লেখকের, মানে কোন দিকটা প্রাধান্য দিয়ে সবগুলো উঠিয়ে আনার যে বিষয়টা, যেটা সাধারণত অনেকে বলতেও চান না হয়তো, সেটা তুলে আনার যে ইয়া থাকে। কৌশল সবসময় বলতে হয় না মেহেদী। আমি মনে করি সবসময়, আমি নিজে নৃবিজ্ঞান পড়েছি, অ্যানথ্রোপোলজি পড়েছি, সেখানে আমাদের একটা খুব জনপ্রিয় অ্যানথ্রোপোলজি ডিসিপ্লিনের একটা জনপ্রিয় তত্ত্ব আছে, পার্টিসিপেন্ট অবজারভেশন, মানে অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ। ধরেন একজন মানুষের সাথে যদি আপনি তার মতো করে বেশেন, উনি যেরকম, উনি যা তা যদি আপনি তুলে আনতে চান, তাহলে আপনাকে তার মতো মিশতে হবে, তার মতো বুঝতে হবে, তার মতো ভাবতে হবে। তো আমি সবসময় চেষ্টা করি, আমি যখন নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ইন্টারভিউ করেছি কিংবা ধরেন সৈয়দ শামসুল হকের ইন্টারভিউ করেছি, আমি তার মতো ভাবতে, তার মতো বুঝতে চেষ্টা করেছি, তিনি হয়ে তাকে তুলে আনতে আমি চেষ্টা করেছি। এটা তো আসলে তার কাছাকাছি যেতে হলে তাকে অধ্যয়নের একটা ব্যাপার আছে। অবশ্যই এটা অনেক পরিশ্রম সাধ্য একটা বিষয়, অনেক বেশি পরিশ্রম সাধ্য, অনেক সময় সাধ্য, অনেক সাধনা লব্ধ, আমি সেটা বলবো। এবং ধরেন মানে আমি তো এই যে একটু আগেই বলছিলাম একজনকে যে আব্দুল মান্নান সৈয়দের ইন্টারভিউ করার জন্য আমি 20 দিন সময় নষ্ট হয়েছে আমার। আমি বহুবার তার বাসায় গেছি, তাকে নানা জায়গা থেকে ধরে এনেছি। হক ভাইয়ের ইন্টারভিউ করার সময় আল মাহমুদ তখন প্রায় অন্ধ, দেখতে পান না, ওনার কথা জড়িয়ে যায়। তো মানে এই কিংবা ধরেন যখন মানে আমার এখানে জয় গোস্বামীর ইন্টারভিউ আছে, জয় গোস্বামীর ইন্টারভিউ যখন করেছি, মানে প্রত্যেকের সাথে তো মিশতে হয়েছে। মোহাম্মদ রফিকের ইন্টারভিউ আছে, রফিক আজাদের ইন্টারভিউ আছে, তার মতো করে তাদের মতো করে তো আমাকে মিশতে এবং পড়তে হয়েছে, তাদের প্রত্যেকটা জিনিস পড়তে হয়েছে। তাকে ধরতে হলে তো আপনাকে তাকে পড়তে হবে। ফলে আমি মনে করি যে আমার এই কাজগুলো 20-25 বছরের কাজ, প্রায় এক জীবনের কাজ আর কি। পাঠকরা কি কেমন নিচ্ছে, কতটা খারাপ? এটা আসলে এখন পর্যন্ত আমি জানি না খুব। আমি 2-4 জনকে দেখেছি, কিন্তু মানে 2-4 জনের যে কিনেছেন এটা আমি শুনেছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম অনেক লেখক কিন্তু খুব ইতিবাচক মন্তব্য করেছে, মানে অনেকে উৎসাহ দিয়েছেন, অনেকে অভিনন্দন জানিয়েছেন, ইতিবাচক মন্তব্য করেছেন, কিন্তু কেনার সময় বোধহয় সেটা ঠিক প্রতিফলন ফেলছে না। এটা নিয়ে আমার একটু হতাশা আছে। কার সাক্ষাৎকার নিতে চান ভবিষ্যতে? আমি আসলে কবি সাহিত্যিকদেরও তো সাক্ষাৎকার নেই, আমি তাদেরই সাক্ষাৎকার নিতে চাই। আমি নিতে চাই, কিন্তু আমাকে দিতে চান না এরকম একজনের সাক্ষাৎকার আমি নিতে চাই। তার নাম ব্রাত্য রাইসু। ব্রাত্য রাইসু নিশ্চয়ই এটা শুনতে পাচ্ছেন, হয়তো এই আবেদন তার কাছে পৌঁছে যাবে আসলে। আর ব্রাত্য রাইসু নিয়ে তো আপনি অনেক মজার স্ট্যাটাস দিয়েছেন, আপনাকে কয়েকবার ব্লক করেছে, সেরকম না সেগুলো হয়েছে। রাইসু ভাইকে আমি খুব পছন্দ করি। রাইসু ভাইয়ের এক জন্মদিনে আমি লিখেছিলাম যে রাইসু আমার ঘনিষ্ঠ নন, প্রাণের কাছে থাকেন। তো রাইসু ভাই, আমি মনে করি রাইসু ভাই খুবই গুরুত্বপূর্ণ বুদ্ধিজীবী, এবং তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ উনি কবি। এবং ফলে রাইসু ভাই আমাদের, আমি বলবো যে 80-90 দশকে বা তার পরবর্তী সময়ে সবচেয়ে বেশি প্রভাব সঞ্চারী কবি এবং লেখক ব্রাত্য রাইসু। এবং রাইসু ভাইকে নতুন করে আবিষ্কারের, তাকে অধ্যয়নের অনেক জায়গা আমাদের আছে। আমরা আশা করছি আপনি রাইসু সহ আরও গুরুত্বপূর্ণ লেখকদের সাক্ষাৎকার নেবেন এবং বাংলা সাহিত্যে সাক্ষাৎকার ভিত্তিক যেই রচনা সেটাকে সমৃদ্ধ করবেন। আমি সেটা তো সমৃদ্ধ করতেই চাই, কিন্তু ধরেন আমি এটা আগেই ডিসক্লেমার দিয়ে বলে রাখি যে বাংলা সাহিত্যে লেখকদের ইন্টারভিউ করেছেন আপনার রাজু আলাউদ্দিন, সাজ্জাদ শরীফ এবং রাইসু, তাদেরকে অতিক্রম করা আসলে সম্ভব না, কিন্তু আমি তাদের চেয়ে ভালো ইন্টারভিউ নিতে চাই।
শুভকামনা রইল শিমুল সালাউদ্দিন। অনেক ধন্যবাদ মেহেদী, আপনাকে অনেক ধন্যবাদ। তো দর্শক, এই ছিল আজকে শিমুল সালাউদ্দিনের সাথে আড্ডা দিলাম, বইমেলার আড্ডার লেখকদের সাথে যে আড্ডার ধারাবাহিকতায়। তো এই ছিল, ভবিষ্যতে অন্য কোনো লেখক, প্রকাশক বা পাঠকের সাথে আপনাদের পরিচয় করে দেব। ভালো থাকবেন সবাই।